ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। শুরু করছি আনন্দ সকাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকর্ণা, আর সুকর্ণার সঙ্গে রয়েছি আমি কুসুমিতা। সুকর্ণা, এই সপ্তাহের অপেক্ষায় বোধহয় অনেকেই রয়েছেন, কারণ মূলত লোকাল ট্রেন কবে থেকে চলবে, যে গত সপ্তাহ ধরে বারবার দফায় দফায় বৈঠক হচ্ছে, সেদিকে আমাদের নজর ছিল। এবং তারপর যেমনটা আমরা জেনেছি যে এই বুধবার মানে কাল বাদে পরশু থেকেই কিন্তু আবারও লোকাল ট্রেন চলতে শুরু করবে। যা চাওয়া হয়েছিল রাজ্যের পক্ষ থেকে তার থেকে বেশি সংখ্যাতেই ট্রেন চলবে, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যেই। সেই উদ্যোগ কিন্তু শুরু হয়েছে। লোকাল ট্রেনের চাকা গড়ানোর আগে কিন্তু সমস্ত স্টেশনেই তাই জন্য প্রস্তুতির ছবিটা একেবারে তুঙ্গে, সেই ছবি আমরা দেখাবো। তবে তার আগে যেটা জানাবো, ট্রেনের কামরা স্যানিটাইজ করার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং করোনা আবহে ভিড় এড়ানোর জন্য রেলের টাইম টেবিলেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। গতকাল রাজ্যবাসীর উদ্দেশ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে টুইট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। টুইটে তিনি লিখেছেন, 11 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গবাসীর সুবিধার্থে শহরতলিতে 656টি লোকাল ট্রেন চালাবে রেল। যাবতীয় সুরক্ষাবিধি মেনেই ট্রেন চালানো হবে। আশা রাখছি যাত্রীদের তরফ থেকে সমস্ত রকম সহায়তা পাবে রেল, যাতে সবার যাত্রা সুখকর হয়। যেমনটা আপনাদের বললাম যে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন স্টেশনগুলোতে সেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে, কিভাবে যতটা সম্ভব ভিড় নিয়ন্ত্রণ করে এবং সুরক্ষাবিধি মেনে এই লোকাল ট্রেন চালানো যায়, সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। কাকিনাড়া এবং হাবড়া এই দুটি স্টেশনের কথা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, সেক্ষেত্রে রেল পুলিশের পক্ষ থেকে কি ধরনের তৎপরতা চোখে পড়ছে? দেখো কুসুমিতা, জবে থেকে ঘোষণা করা হয়েছে যে বুধবার থেকে শহরতলি এলাকায় যে লোকাল ট্রেন চলবে এবং তার জন্য রেল পুলিশ এবং আরপিএফ এর থেকে তৎপরতা শুরু হয়েছে গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আসি শিয়ালদা কৃষ্ণনগর মেল লাইনে কাকিনাড়া স্টেশন। নৈহাটি জিআরপির আধিকারিকরা এবং আরপিএফ এর তরফ থেকে দফায় দফায় কাকিনাড়া স্টেশনে বিভিন্ন প্ল্যাটফর্মে কোন পথ থেকে যাত্রীরা উঠবেন ট্রেনে এবং কোন ওভারব্রিজ ব্যবহার করবেন এবং সেখান থেকে কিভাবে সুশৃঙ্খল ভাবে টিকিট কাউন্টার থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে যাত্রীরা পৌঁছবেন। সেক্ষেত্রে এর আগে আমরা দেখেছি গত কয়েক মাস আগে থেকেই বিভিন্ন স্টেশনে সামাজিক দূরত্ব যাতে যাত্রীরা ট্রেনে ওঠা নামার সময় বজায় রাখতে পারেন তার জন্য বিভিন্ন জায়গায় গোল করে দাগ কেটে দেওয়া হয়েছে বিভিন্ন স্টেশনে। সেইগুলো তো আছেই, তার পাশাপাশি বুধবার থেকে যখন ট্রেন চালু হবে তখন আরপিএফ কর্মীরা থাকবেন, সিভিক ভলান্টিয়াররা থাকবেন এবং যে সমস্ত যাত্রীরা, যিনি জানো যে শহরতলির এই বিভিন্ন স্টেশন থেকে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী কলকাতা বা সন্নিহিত এলাকায় যাতায়াত করেন, এর ফলে অর্থাৎ এই অঞ্চলের লাইফ লাইন শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইনের ট্রেন, সেই ট্রেন চলাচল শুরু হলে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে এবং করোনা বিধি মেনে যাত্রীরা ট্রেনে ওঠানামা করতে পারেন সেই দিকটা যাতে নজর দেওয়া হচ্ছে এবং তার জন্য দফায় দফায় বৈঠক করা হচ্ছে এবং স্টেশনে পরিদর্শন করছেন জিআরপি এবং আরপিএফ এর আধিকারিকরা। এর পাশাপাশি তোমাকে বলি হাবড়া স্টেশন, শিয়ালদা বনগাঁ শাখার একটি গুরুত্বপূর্ণ স্টেশন হাবড়া বনগাঁ জিআরপির অন্তর্গত। সেখানেও বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্মে সেখানে দাগ কেটে দেওয়া হয়েছে যাতে যাত্রীরা সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা বিধি মেনে যাতে ট্রেনে ওঠানামা করতে পারেন। তার পাশাপাশি আরপিএফ এর থেকে দেখা হচ্ছে যে প্ল্যাটফর্মের মধ্যে যাতে অযথা ভিড় না করতে পারেন। আমরা দেখেছি যে শহরতলির বিভিন্ন স্টেশনে আশপাশের লোকজন তারা প্ল্যাটফর্মে অযথা জমায়েত করেন, সেই জমায়েত যাতে না করেন তার জন্য গতকাল থেকে তল্লাশি এবং তৎপরতা শুরু হয়েছে এবং যারা অপ্রয়োজনীয় কারণে আসছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। ধন্যবাদ কুসুমিতা। পরের খবরে আসবো। একটি অগ্নিকাণ্ডের খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে। হাওড়ার ডোমজুড়ে বিধ্বংসী আগুনে 6টি কারখানা ক্ষতিগ্রস্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, এখন কি পরিস্থিতি? দেখো সুকর্ণা, আজ ভোরবেলা হাওড়ার ডোমজুড়ের হাসকুর বেলতলায় 6টি কারখানাতে আগুন লাগে এবং 6টি কারখানায় কার্যত ভস্মীভূত হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে ভোর 4:30 নাগাদ প্রথমে আগুন লাগে একটা প্লাস্টিকের কারখানায়, দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন এবং তারপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের কারখানাগুলিতে এবং 6টা কারখানাতেই আগুন ধরে যায়, দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয় বাসিন্দারা আগুন দেখে ছুটে আসে এবং সঙ্গে সঙ্গে তারা নিজের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুনকে আয়ত্তে আনা যায়নি। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়, একে একে ঘটনাস্থলে দমকলের 6টা ইঞ্জিন পৌঁছায় এবং ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে এবং এই মুহূর্তে কিন্তু আগুন নিভে গেছে। যেটা জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান
ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে সেখান থেকে আগুন লাগে এবং এই আগুন তারপরে দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য কারখানাগুলিতে। কারখানাগুলির মধ্যে আছে প্লাস্টিকের কারখানা, জুট ব্যাগের কারখানা এবং চানাচুরের কারখানা, পাইপ তৈরি কারখানা, বিভিন্ন দাহ্য বস্তু দিয়ে ওই কারখানাগুলিতে প্রচুর মজুদ ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুন লেগে 6টা কারখানায় কিন্তু ভস্মীভূত হয়ে যায় এবং প্রায় 100 খানেকের বেশি কর্মী কার্যত বেকার হয়ে পড়ল। ধন্যবাদ সুনীত। সুকর্ণ, আমরা গত সপ্তাহে দেখেছি বৃহস্পতি এবং শুক্রবার দুদিনের সফরে রাজ্যে এসেছিলেন অমিত শাহ এবং এসেই কিন্তু তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য 200 আসনের টার্গেট ঠিক করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। এবং অমিত শাহ ফিরে যাওয়ার পরপরই সপ্তাহের একেবারে শুরুতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাকে কিন্তু দিল্লিতে ডেকে পাঠানো হলো। নাড্ডার ডাকে দিল্লি গিয়েছেন দিলীপ ঘোষ। অমিত শাহ রাজ্য সফরের পরে তাঁরই দিল্লিতে তলব। অমিতের টার্গেট বাংলায় 200টি আসন এবং অমিত ফিরতেই এই সাংগঠনিক বৈঠকের ডাক নাড্ডার। 21 ভোটের রণকৌশল ঠিক করতে এই বৈঠকে নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী তিনিও উপস্থিত থাকবেন। কৈলাস বিজয়বর্গীয় থাকবেন বিএল সন্তোষ, অরবিন্দ মেনন রাও। তলব করা হয়েছে সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়কেও। পরের খবরে আসবো। 16ই ডিসেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে হবে। নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণে অভিযুক্ত জেলা বিজেপি সভাপতির ভাইপোকে নির্দেশ দুর্গাপুর আদালতের। অভিযুক্তের বাড়িতে নোটিশ পৌঁছে দিল কাঁকসা থানা। পুলিশের দাবি অভিযুক্ত পলাতক, তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ ও প্রশাসন। প্রতিক্রিয়া বিজেপি নেতার। সংঘের লোক দিকে বলেছিলাম যারা বিজেপিকে চালনা করে, তাদেরও বলে দেখেছি, ও কোনো কিছু কাজ হয়নি। নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত হেভিওয়েট বিজেপি নেতার ভাইপো, প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ নির্যাতিতার পরিবারের। বিজেপি নেতার অভিযুক্ত ভাইপোকে 16ই ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল দুর্গাপুর আদালত। রবিবার অভিযুক্তের বাড়িতে গিয়ে আদালতের নোটিশ দিয়ে আসে কাঁকসা থানার পুলিশ। ঘটনার সূত্রপাত মাস 6 আগে। পরিবারের অভিযোগ, পশ্চিম বর্ধমানে বিজেপির সভাপতি লক্ষণ ঘড়ইয়ের ভাইপো সহদেব ঘড়ই তুলে নিয়ে যান নাবালিকাকে। হোটেলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ করেন। ঘটনার ছবি তুলে রেখে চেপে যাওয়ার হুমকিও দেওয়া হয়। কাঁকসা থানায় নিগৃহীতার পরিবারের তরফে অভিযোগ দায়ের করলেও এখনো অধরা অভিযুক্ত। এটা হওয়ার পর যে কোনো একটা আমার সামনে এসে দাঁড়ানো কোনো কিছু মনে করে এবং যারা দাঁড়াচ্ছিল তার দিকে পর্যন্ত আসতে দেয়নি। আমি বলেছিলাম বলতে এখানে এদের যে সংঘের লোক দিকে বলেছিলাম যারা বিজেপিকে চালনা করে, তাদেরও বলে দেখেছি, ও কোনো কিছু কাজ হয়নি। মানে কেউ আপনার পাশে না 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 আমি চাই যে দোষী ব্যক্তি গ্রেপ্তার হোক, দোষীর শাস্তি হোক। ধর্ষণের অভিযোগ উড়িয়ে তৃণমূল ও বিজেপির একাংশের বিরুদ্ধে চক্রান্তের তত্ত্ব খাড়া করেছে অভিযুক্ত পরিবার। সম্পূর্ণ রাজনৈতিক খেল। উভয় পক্ষ দুজন দুজনকে ভালোবাসতো, সেই ভালোবাসাটাকে এখন রাজনীতি পরিস্থিতি তৈরি করেছে। এর মধ্যে বিজেপিও আছে, টিএমসি আছে, দুটো উভয় পক্ষে মিলে এটা চাপ সৃষ্টি করেছে। ঘটনায় বিরোধী দলকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। লক্ষণ ঘড়ইয়ের ভাইপো তাদেরই দলের একজন সহকর্মী মেয়েকে আজকে ঘটনা ঘটিয়েছেন এবং সেই ভদ্রলোক তিনিও বিজেপির দীর্ঘদিনের কর্মী ছিলেন। তো এটা বিজেপির কালচার। আজকে শুধু লক্ষণ ঘড়ইয়ের ভাইপো আজ উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ, খুন, আজকে এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনায় দাঁড়িয়ে গেছে। ভাইপোর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বিজেপির জেলা সভাপতির দাবি, ভাইপো তার সঙ্গে থাকে না, সে সাবালক। দোষ করে থাকলে পুলিশ প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে, তিনি কোনো প্রভাব খাটাবেন না। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। এবার দেখে নেব বিশ্বের করোনা আপডেট। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 5 কোটি ছাড়ালো। পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও বাড়লো আক্রান্তের সংখ্যা। উদ্বেগ বাড়িয়ে কমলো দৈনিক সুস্থতার সংখ্যাও। করোনা এখনো পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে 12,55,185 জনের। আক্রান্ত 5,296,898। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 6,505 জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 7,314 জনের। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 5,74,251। গতকাল এই সংখ্যা ছিল 4,94,111। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 3,29,36,167 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,42,082 জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল 2,75,472 জন। আমেরিকা ও ব্রাজিলে করোনার প্রকোপ সব থেকে বেশি। আমেরিকায় ফের দৈনিক আক্রান্তের সংখ্যা 1 লক্ষ পেরোলো। আমেরিকায় মোট আক্রান্ত 99,60,918 জন। গত 24 ঘন্টায় আক্রান্ত 1,11,498। তবে গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। এখনো পর্যন্ত করোনায় আমেরিকায় মৃত্যু হয়েছে 2,37,564 জনের। গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা 548।